এবং আমাদের খবরের জেরে যে কাজ হয় সেই সমস্ত কিছু আমরা তুলে ধরবো। তবে বারবার বলি না, এই ব্রেকলেস আমার বাংলায় অঘটন এবং আজব কিছু খবর আমরা দেখাই। দেখুন, মৃত্যুর পর মিলল চাকরি, 4 জনের মৃত্যু হয়েছে, তারপরে মিলেছে চাকরি। আর এদের দেখুন, বয়স হয়ে গেছে 60-এর ওপর, কারো 70, কারো 65, কারো 75, এরকম 66 জনের চাকরি পেলেন তারা। অবসরের বয়স পার হয়ে গেছে অনেক দিন। কিভাবে পেলেন? 83 সালে মামলা করেছিলেন এরা, আর 2023 সালের 24শে ডিসেম্বর হাইকোর্ট নির্দেশ দিল, শিক্ষা সংসদ, জেলার শিক্ষা সংসদ নিয়োগপত্র দিয়ে দিল। এদের বয়সের কথাও কি ভাবলো না? বয়স, হ্যাঁ, চাকরি পেয়েছেন, কিন্তু বিচারের দীর্ঘ সূত্রিতায় চাকরি পেলেন। কিন্তু কি করবেন তারা? কথা বলবো প্রতিনিধি রানার সঙ্গে। রানা, এবার তারা কি অথই জলে পড়লেন? কি হবে এবার? একদমই তাই অয়েন্দা। দেখো, এই বয়সে চাকরির নিয়োগপত্র মানে বুঝতেই পারছো, এই বিষয়টা নিয়ে কিন্তু যারা নিয়োগ প্রার্থী, যারা চাকরি পেয়েছেন, তারা কিন্তু দোটানার মধ্যে পড়েছেন। এই 66 জন যে চাকরি পেয়েছে তার মধ্যে ইতিমধ্যেই 4 জন কিন্তু মারা গেছেন। বাকি যারা রয়েছে তাদের কিন্তু বয়স পেরিয়ে গেছে, মানে কারোর 60, কারোর 65, কারোর 70 বছর হয়ে গেছে। অতএব এই যে 2014 সালের 8ই আগস্ট থেকে যে চাকরি তাদের করার জন্য যে নির্দেশিকা এসেছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ, মানে প্রায় পুরোটাই বলা যেতে পারে, তারা কিন্তু কেউ চাকরি করতে পারবে না। কিন্তু কোর্টের নির্দেশ অনুযায়ী তাদের যেমন নিয়োগপত্র দেওয়া হবে, সেরা যারা যে স্কুলে নিয়োগ নেবেন সেই স্কুল থেকে সেই দিনই নিয়োগ হবে, সেই দিনই অবসর করবেন। ফলে বেনিফিট কিছু নেই। ফলে এই বয়সে আদৌ তারা চাকরি করবেন কিনা এইটা নিয়েই তারা দোটানায় পড়েছেন। কারণ যেহেতু আদালতের নির্দেশে 1983 সালে একটি মামলা দায়ের হয়েছিল, সেই আদালতের নির্দেশে কি বলছে, তারা কিভাবে চাকরি দিলেন? আদালতের নির্দেশ তো আছেই, বিচারের দীর্ঘসূত্রিতা তো আছেই, কিন্তু এই যে এদের বয়স এত বেশি, তারপরেও তারা চাকরি করতে পারবেন কি রানা? কোনোভাবেই সম্ভব না অয়েন্দা। দেখো, যখন এই বয়সে তাদের চাকরি, তারাই তো মানে আকাশ থেকে মানে পড়ছেন যে এই বয়সে তাদের কাছে চাকরির নিয়োগপত্র এসেছে, কিন্তু আদালতের রায় যেহেতু, অতএব স্কুল শিক্ষা সংসদ তারা কিন্তু নিয়োগপত্র প্রত্যেক বাড়িতে বাড়িতে পাঠাচ্ছেন। তবে আদৌ তারা কিন্তু চাকরি কি বলছেন একবার দেখি। এই সালে আমাদের কেস, তখন থেকে বামপন্থী সরকার আমাদের ট্রেনদের মানেনি, আনট্রেনদের বেশি করে চাকরি দিয়েছিল। পরে প্যানেলটা জাজ ক্যান্সেল করে দিয়েছে। এখন কি করে কি অ্যাপয়েন্টমেন্ট হলো জানি না। জেলা পরিষদের চেয়ারম্যান অর্ডার দিয়েছিলেন যে এসআই অফিসে গিয়ে জয়েন করতে, আমরা এসেছি জয়েন করতে। 71 বছর বয়সে চাকরি হয় না, কিভাবে দিল বুঝতে পারছি না। আমরা ক্ষতিপূরণ একটা চেয়েছিলাম, হাইকোর্ট বলেছিল কমপক্ষে 26 বছর ধরে এরা যুদ্ধ করছে, এদের একটা ক্ষতি সে তো দেওয়ার কথা, সে তো দূরের কথা। এখন সে বলছে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি। আর প্রশাসনের পক্ষ থেকে কাউকে তো বলতে হবে। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ কি বলছেন দেখুন। যেটা মহামান্য আদালত যে রায় দিয়েছেন, সেই রায়কেই তো কার্যকর করেছেন। সুতরাং কোর্টের রায়কে কার্যকর করা এটা আমাদের দায়িত্ব এবং এটা আমাদের প্রধান কাজ। সেই কাজই যারা দপ্তরের আধিকারিক আছেন তারা সেই কাজটা করেছেন। এটা আমাদের কাছেও ব্যাপারটা নজরে এসছে এবং এই রায়কে তারা কার্যকর করেছেন। আর এবিটিএ নেতা তিনি কি বলছেন দেখুন। সারা পৃথিবীতে বিরল, এই জিনিস কেউ শোনেনি। শিক্ষকতার চাকরিতে 60 বছরে অবসর, চেয়ারম্যানের স্বাক্ষরিত 10 তারিখে তিনি এই চিঠি ছেড়েছেন। এসআইরাও বলেছে না, আপনারা জয়েন করতে দেবেন, এ হতে পারে না। ফলে কিন্তু এই ঘটনা অভূতপূর্ব, অবশ্যই অভূতপূর্ব। আইনজীবীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কারণ তারাই তো বলতে পারবেন এই যে দীর্ঘসূত্রিতা মানুষকে কতটা সমস্যায় ফেলে। কিন্তু আমাদের ভারতবর্ষে একটা মামলার পাহাড়, মানে মামলা প্রচুর প্রত্যেকটা আদালতে। 83 সালে মামলা করেছিলেন, আজকে চাকরি পেলেন বা এখন চাকরি পেলেন, সেটা খুব দুঃখজনক। যারা আশা করে ভারতবর্ষে আইনের প্রতি যে সুপ্রতিষ্ঠিত এবং আইনের প্রতি যে মানুষের ভরসা, এবং সেক্ষেত্রে এত দীর্ঘসূত্রতা, অনেক সময় সেই ভরসায় কোথাও না কোথাও একটা
দাড়ি চিহ্ন নিয়ে আসে, কিন্তু আলটিমেটলি যে জয় হয়েছে এটাই অনেক বড় কথা হয়েছে। আর এবার পূর্ণ নবাবের জেলা দেখুন। সামনেই লোকসভা ভোট, হাতে সময় খুব কম, ঘর গোছাতে শুরু করেছে সব রাজনৈতিক দল। শুক্রবার কালীঘাটে মুর্শিদাবাদের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী। রাজনৈতিকভাবে শুক্রবারের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে পর্যবেক্ষকদের একাংশ। অনেকেরই মতে 24-এর লোকসভা ভোটে অন্যতম গুরুত্বপূর্ণ জেলা মুর্শিদাবাদ। লোকসভা ভোটে মোদী বিরোধীদের ইন্ডিয়ার বড় পরীক্ষা গঙ্গাপাড়ের এই জেলায়। এবার মুর্শিদাবাদ যেন একেবারে গ্রাউন্ড জিরো, কারণ এই মুর্শিদাবাদ থেকেই সাংসদ অধীর চৌধুরী, লোকসভায় কংগ্রেসের দলনেতা, এ রাজ্যে কংগ্রেসের সভাপতি। অধীর বরাবরই তৃণমূল বিরোধী, এবারও এ রাজ্যে তৃণমূলের হাত ধরে লোকসভা ভোটে যাওয়ার ঘোর বিরোধী। এর পাশাপাশি মুর্শিদাবাদের তৃণমূলকে ভুগিয়েছে দলীয় কোন দল। বিধায়কদের সঙ্গে জেলা নেতৃত্ব বা ব্লকের সমস্যা নানা সময়ে সামনে এসেছে। কয়েক মাস আগেই জেলার সাংগঠনিক নেতৃত্বে রদবদল করা হয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবারের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুর্শিদাবাদের 3টি লোকসভা আসন বহরমপুর, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। 2019-এর লোকসভা ভোটে বহরমপুর কংগ্রেস ধরে রাখতে পারলেও মুর্শিদাবাদ ও জঙ্গিপুর আসনে তৃণমূল জয়ী হয়, অর্থাৎ 19-এর ভোটে মুর্শিদাবাদে তৃণমূল 2, কংগ্রেস 1। এরপর 21-এর বিধানসভা ভোটে মুর্শিদাবাদে সবুজ ঝড়, অধীরের জেলায় কংগ্রেসের হাত শূন্য। তৃণমূল জেতে 20টি আসন, বিজেপি 2টি। বহরমপুর বিধানসভা আসনটিতেও জয়ী হয় বিজেপি। 21-এর এই ফলের নিরিখে মুর্শিদাবাদের 3টি লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল। এই লিড ধরে রাখতে তৃণমূল মরিয়া। তারা চাইছে সংখ্যালঘু প্রধান মুর্শিদাবাদ জেলায় সংখ্যালঘু ভোটকে তাদের পক্ষে সুসংহত রাখতে। তৃণমূলকে চ্যালেঞ্জ জানাতে এবার মুর্শিদাবাদের ময়দানে নামবে আইএসএফও। নিউজ 18 বাংলা। আর ধূপগুড়ি হলো মহকুমা, এবার হলো মহকুমা 2023। এবার হলো মহকুমা 2023-এর 12ই অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায় ধূপগুড়ি মহকুমা ঘোষণা করেছিলেন। কিছু আইনি জটিলতা ছিল, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িতে বিধানসভার উপনির্বাচনের আগেই ঘোষণা করেছিলেন, ধূপগুড়ি প্রতিশ্রুতি দিয়েছিলেন ধূপগুড়ি মহকুমা হওয়ার। এবার তো মহকুমা হলো ধূপগুড়ি। কি বলছেন ধূপগুড়ির মানুষ, কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, ধূপগুড়ি কি বলছে? আমি তোমাকে বলে রাখতে চাইবো, ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের আগের থেকেই কিন্তু ধূপগুড়িবাসীর একটি বড় আশা এবং দাবি ছিল যে ধূপগুড়িকে মহকুমা করা হোক। অবশেষে যখন উপনির্বাচন হয় তখন নির্মল চন্দ্র রায়ের হাত ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়ির সভা থেকে কিন্তু ঘোষণা করেছিলেন যে 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়িকে মহকুমা করা হবে। কিন্তু সেই ঘোষণা হয়ে গেলেও অবশেষে কিন্তু আইনি জটিলতার জন্য ধূপগুড়ি মহকুমার কাজ থমকে গিয়েছিল। অবশেষে রাজ্য সরকারের হস্তক্ষেপে সেই আইনি জটিলতা কেটে গেল এবং ধূপগুড়ি মহকুমা হলো। আর এই ঘোষণা হওয়ার পরে কিন্তু ধূপগুড়ির যে বিধায়ক নির্মল চন্দ্র রায়, যিনি সাধারণ মানুষের ভোটে জিতেছিলেন, ধূপগুড়িকে মহকুমা করে দিবেন বলে তিনি জানিয়েছেন। অবশেষে সেই মহকুমা হওয়ার পর কিন্তু তিনি জানালেন যে আইনি মন্ত্রীর সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন আর এই কাজ অতি শীঘ্রই শুরু হবে। ধূপগুড়িবাসী কিন্তু রীতিমতো খুশি, সাধুবাদ জানাচ্ছেন সরকারের এই ব্যবস্থাকে এবং ধূপগুড়িকে মহকুমা করার জন্য, কারণ অনেক বেকার মানুষের এখানে কর্মসংস্থান হবে বলে তারা আশা করে রয়েছেন। নিশ্চয়ই পরবর্তী সময়ে আমরা দেখব কি ধূপগুড়ির আরো উন্নতি কি হয়। আর মুখ্যমন্ত্রী কি বলেছিলেন 12ই অক্টোবর 2023, যেটা বলছিলাম দেখুন। ধূপগুড়ি আমরা আপনাদের নির্বাচনের আগে কথা দিয়েছিলাম যে নতুন সাব ডিভিশন করব, এটা আজকে ক্যাবিনেটে পাস হয়ে গেছে। ধূপগুড়ি, বানারহাট আর ধূপগুড়ি মিউনিসিপ্যালিটি নিয়ে ধূপগুড়ি সাব ডিভিশন একটা করে দেওয়া হচ্ছে। বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী নির্মল রায়। নির্মল রায়ের হাত ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ধূপগুড়িতে তৃণমূল জিতলে হবে মহকুমা। জটটা খুলে গেছে। আবার সবচেয়ে বড় কথা হলো যে আমরা মানে মহকুমাটা একেবারে যেটা বলে বৈধভাবে আর কি, আইনি যেটা জন্য আমাদের সবারই একটা চিন্তা ভাবনা ছিল যে গ্যাজেট নোটিফিকেশনটা হচ্ছে না,
ফলে মহকুমাটা ঠিক মানে আইনসিদ্ধ হচ্ছে না। যদিও আমরা জানি যে এর আগেই আমাদের প্রশাসনিকভাবে মহকুমার যে প্রস্তুতি সবকিছু কমপ্লিট হয়ে গেছে, সরকারও সেটা ঘোষণা করে দিয়েছে। আমাদের আইনি জটিলতাটা কেটে গেছে, খুব তাড়াতাড়ি আর কি সরকার নোটিফিকেশনটা জারি করেছে। এবার নন পুলিশের প্রাক্তন, সিকিম পুলিশের প্রাক্তন কর্তা ড্যানি ভুটিয়া বন্যপ্রাণের বিভিন্ন চামড়া, বিভিন্ন দেহাংশ পাচারের অভিযোগে গ্রেফতার হলেন। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, এত বড় একজন প্রাক্তন পুলিশ কর্তা, তিনি কিভাবে জড়িত এর সঙ্গে? দেখো, সেই প্রশ্নই কিন্তু বন দপ্তরকে আরো নতুন নতুন তথ্য জানতে সাহায্য করছে। এই ড্যানি আসলে কে? এখন পুলিশ সূত্রে বা এই বন দপ্তর সূত্রে যেটা জানা গিয়েছে, এই ড্যানি ভুটিয়া সিকিম পুলিশের কিন্তু উচ্চপদস্থ আধিকারিক, অর্থাৎ ডিএসপি পদমর্যাদা সম্পন্ন ছিলেন। গত 3 বছর আগেই কিন্তু তিনি অবসর গ্রহণ করেছেন এবং অবসর গ্রহণ 3 বছর পরেই দেখা গেল এই ড্যানি কিন্তু বন্য প্রাণীর ব্যবসার সঙ্গে যুক্ত এবং পুরোপুরি অবৈধ। কি পাওয়া গেল এই ড্যানির কাছে? এই ড্যানি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশে এক হোটেল থেকে তিনি চোরাচালানের বিষয়ে কথোপকথন করছেন, যার খবর পায় বাগডোগরা বন দপ্তর এবং তার কাছ থেকে অভিযান চালিয়ে সেখান থেকে কিন্তু উড়ন্ত কাঠবিড়ালি, তার ছাল উদ্ধার হয়, যেমনি তেমনি হরিণের কিন্তু কস্তুরি উদ্ধার হয়। বন দপ্তর জানাচ্ছে এই দুটি কিন্তু বিপন্ন প্রাণীদের মধ্যে তালিকায় পাওয়া যায়, যেটি শিডিউল 1 হিসাবে বন দপ্তরের আইনে কিন্তু রয়েছে। এবং কিভাবে এই ড্যানি পেল এবং তিনি কেন বা তার কাছে রেখেছিলেন সেই প্রশ্ন জানতে চাইছে বন দপ্তরের আধিকারিকরা। যেটা জানা গিয়েছে, বড় একজন ব্যক্তি যদি জড়িত থাকেন দেহাংশ পাচারে, তাহলে আরো কত বড় চক্র রয়েছে এর পেছনে, এটাই এখন অবশ্যই পুলিশকে দেখতে হবে, বন দপ্তরকে দেখতে হবে। তো ওনার কাছ থেকে 2টা মস্কের পট কস্তুরীবিন্না বলা হয়, আর সাথে সাথে জায়েন্ট ফ্লাইং স্কুইরেলের স্কিন। তো এটা স্পট থেকে ওনার কাছ থেকে ধরা হয়েছে। এটা এত রেয়ার একটা যেটা অ্যানিমাল আছে, তার মানে শিডিউল 1 অ্যাজ পার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে, তো সেটার একটা পার্ট এটা মানে ট্রানজ্যাকশন হচ্ছিল। ওনার একজনকে অ্যারেস্ট করা হয়েছে, আর আমরা তদন্ত করে দেখছি বাকি কি আছে না আছে। এবার চলে যেতেই হবে সন্দেশখালিতে। বেতা শেখ শাহজাহান চুরি, খুন, রাহাজানি, ছিনতাই, জমি চুরি সবেতে অভিযুক্ত সেই শেখ শাহজাহান একটা বড় স্কুল চালান, একটা বড় স্বাস্থ্যকেন্দ্র চালান সম্পূর্ণ নিজের খরচায়। এমনকি সেই স্কুলে যা যা বাণী লেখা না, মেলাতে পারবেন না এ কি বেতাজ বাদশার স্কুল নাকি সরকারি স্কুল। শেখ শাহজাহান সন্দেশখালির ত্রাস, বেতাজ বাদশাহ রেশন দুর্নীতিতে অভিযুক্ত, তার খোঁজে সিট তৈরি করে দিয়েছে হাইকোর্ট। এই শাহজাহানই সবার চোখে ভালো সাজতে নিজের রবীন্দ্রপুর ভাবমূর্তি তৈরি করতে নানা চেষ্টা করেছেন, যেমন এলাকায় তৈরি করে দিয়েছেন একটি স্কুল। এই দেখুন শাহজাহানের তৈরি করা স্কুল। স্কুলের দেওয়ালে লেখা, শিক্ষাই দেশের মেরুদণ্ড। সন্দেশখালির শাহজাহান, শেখ শাহজাহানের স্কুলে সুকান্ত ভট্টাচার্যর কবিতার লাইন। দেওয়ালে লেখা, এ বিশ্বকে আমি শিশুর বাসযোগ্য করে যাব, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। ভাবুন একবার, কার স্কুলে এই অঙ্গীকার? নাম তার শেখ শাহজাহান। এলাকার ত্রাস। হাইকোর্টে দাঁড়িয়ে সিবিআই যাকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেছে, সেই শেখ শাহজাহানের তৈরি স্কুল শুধু স্কুল নয়, ধামাখালির ইট ভাটায় শাহজাহান তৈরি করেছেন স্কুল, লাইব্রেরি, স্বাস্থ্যকেন্দ্র, পার্ক। এসবই শাহজাহান করেছেন নিজের নামে, নিজের খরচে। ব্যক্তিগত উদ্যোগে এখানে একের পর এক সেখানে হেলথ সেন্টার, পাঠাগার, শিশু শিক্ষা নিকেতন সবটাই নিজের উদ্যোগে, সবটাই করা হয়েছে নিজের উদ্যোগে, শাহজাহান শেখের উদ্যোগে। এখানে খাবার মিড ডে মিল দেয়? হ্যাঁ। পড়া হয়? হ্যাঁ। পড়ায়? কখন পড়ায়? সকালে? হ্যাঁ, 7টার দিক। কজন ম্যাডাম রয়েছে? 5 জন মনে হয়। 5 জন ম্যাডাম, তাই তো? হ্যাঁ, বইটাই সব দিত, খাওয়াটা সব দিত। জামা কাপড়? হ্যাঁ, জামা কাপড় সব দিত। সব এখান থেকে দিত? হ্যাঁ হ্যাঁ, বাবা মা এখানে কাজ করে। কে ভাটায় কাজ করে? হ্যাঁ।
আর এই জ্বর সর্দি হলে এখান থেকে হেলথ সেন্টার রয়েছে, ওষুধ টষুধ দিতে এখান থেকে? হ্যাঁ, জ্বর সর্দি হলে এখান থেকে ওষুধ টষুধ দিত। সরকারি অনুমোদন নেই, তাতে কি? শাহজাহান তো আছেন, তিনিই সব চালান। 5 জন টিচার আছে, হ্যাঁ, 150-র উপর ছাত্রছাত্রী। যদি এটা অন্য একটা স্কুলের মাধ্যম দিয়ে পরীক্ষা দেয়, কারণ আমাদের তো সেইভাবে সরকারি অনুমোদনটা নেই। প্রাইমারি স্টেজে যেসব হেলথের যে ব্যাপারগুলো সেগুলো এখান থেকেই, ধরুন এই যে এটা রয়েছে হেলথ সেন্টার রয়েছে, এটা রয়েছে একজন। ভাটায় যারা কাজ করে তাদের জন্য, বাইরের আশেপাশে তাদের জন্য, কারণ এই ধারে বাড়ির মধ্যে কোনো স্কুল নেই, কাছাকাছি কোনো স্কুল নেই। শাসক দলের নেতা, জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ, তার হাতে ইটভাটা, তার হাতে ভেড়ি, তার নামে বাজার, তার হাতে এলাকার রাস। তিনি সন্দেশখালীর ত্রাস। আদিবাসীদের জমিও কেড়ে নিয়েছেন। আদিবাসী গ্রামে এখনো হাহাকার। সেই শাহজাহানি চেষ্টা করে গিয়েছেন স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, লাইব্রেরি, পার্ক তৈরি করে নিজেকে মহান দেখানোর, নিজের রবিনহুড ভাবমূর্তি তৈরি করার। রেশন দুর্নীতিতে এখনো তারই খোঁজে কেন্দ্রীয় গোয়েন্দারা। বিশেষ তদন্তকারী দল গড়ে দিয়েছে হাইকোর্ট। সন্দেশখালী থেকে ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। তুলনায় মেয়েদের জন্মের হার অনেক কম, আর তাতেই উদ্বেগ পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে। সন্দেহ, আধিকারিকদের সন্দেহ যে কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে, তাই বেসরকারি নার্সিংহোমগুলোকে সতর্ক করা হলো। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ খনি এলাকা, শিল্পাঞ্চল। এখানেই ছেলেদের তুলনায় মেয়েদের জন্মহার অনেকটাই কম, জানিয়ে উদ্বিগ্ন প্রশাসন। স্বাস্থ্য দপ্তরের অফিসারদের সন্দেহ কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে, তাই মেয়েদের জন্মের হার অনেকটা কম। সরকারি পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে প্রতি 1000 ছেলের সঙ্গে মেয়ের জন্মের অনুপাত গড়ে 950, অর্থাৎ 1000 ছেলে জন্মালে 950 মেয়ে জন্মায়। কিন্তু রানীগঞ্জে এই হার 900-র নিচে। এখানে ছেলে এবং মেয়ের জন্মের অনুপাত 856, অর্থাৎ 1000 ছেলে জন্মালে মেয়ে জন্মায় 856। শুধু রানীগঞ্জ নয়, পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গাতেই এই ছবি। পাণ্ডবেশ্বরের ছেলে এবং মেয়ের জন্মের অনুপাত 893, কাঁকসায় 886। প্রশাসনের সন্দেহ কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে বলেই মেয়েদের জন্মের হার এতটা কম। এটা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে আমাদের জেলাতেই হোক বা অন্য কোনো জায়গার থেকে হোক, কোথাও একটা বাচ্চা কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, জেনে নিয়ে হয়তো অ্যাবর্শন করা হচ্ছে, বাচ্চা নষ্ট করা হচ্ছে। সেটা কোথায় হচ্ছে আমরা সেটা খুঁজছি। আমাদের কিছু খবর আছে যে ঝাড়খণ্ড থেকেও কিছু লোক করে আসছে, এরকম খবর পাওয়া যাচ্ছে। আমাদের জেলাতেও হয়তো কোথাও হয়ে থাকতে পারে, আমরা সেগুলো খোঁজ খবর নিচ্ছি। যদি জানতে পারি সেরকম ব্যবস্থা নেওয়া হবে আইন অনুযায়ী। যে রানীগঞ্জের মতো শহর, সেখানে কন্যা সন্তানের জন্মের হার পার্সেন্টেজ হরিয়ানার চেয়েও কমে গেছে। বাড়ি বাড়ি হেলথ ওয়ার্কাররা আছে, যার পয়সা কেন্দ্রীয় সরকার দেয়, তারা কেন গিয়ে সচেতন করবে না? এবং এটা তো আপনি মানবেন যে কোনো মা চাইবে না যে তার সন্তান মারা যাক। তার মানে মহিলার ইচ্ছার বিরুদ্ধে এগুলো করা হচ্ছে। বড় বড় কন্যাশ্রী দিবস, 14ই আগস্ট, কোথায় কোথায় কন্যা বড় বড় হোর্ডিং লাগানো হবে, সে কাজে সবাই ব্যস্ত। আর কন্যা জীবন শেষ হয়ে যাচ্ছে, কন্যাকে জন্মই নিতে দেওয়া হচ্ছে না, সেদিকে নজর নেই। ভ্রূণ হত্যা হচ্ছে, তা তারা খুঁজে বের করুক। যদি ভ্রূণ হত্যা হয়েই থাকে, তারা একটা স্পেসিফিক অভিযোগ নিক যে এই হাসপাতালে, এই নার্সিংহোমে। আমি যতদূর জানি কোনো নার্সিংহোমে মানে লিঙ্গের যে পরীক্ষা, সেই পরীক্ষা করা, এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার অবৈধ বলে, বেআইনি বলে অনেক আগেই ঘোষণা করছে। কন্যা ভ্রূণ হত্যা রুখতে নানা প্রচার চলে, তারপরেও ছবিটা কি বদলেছে? প্রশ্ন তুলে দিয়েছে পশ্চিম বর্ধমানের পরিসংখ্যান। ইতিমধ্যেই এ নিয়ে জেলার সব বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলিকে সতর্ক করে দিয়েছে প্রশাসন। রানীগঞ্জে জন্মে কন্যার হার তুলনামূলক অনেকটাই কম, যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর। তাই প্রচার অভিযানে নেমেছে জেলা স্বাস্থ্য দপ্তর। রানীগঞ্জ থেকে ক্যামেরায় হরি ঘোষের সঙ্গে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।